যুদ্ধ টুদ্ধ তো সব মিটে গেল, যথারীতি পিছু হটল পাকিস্তান। তাহলে এবার পুজোয় হবে নাকি রাজস্থান? একবার গিয়ে সম্পূর্ণ রাজস্থান ঘোরা কিছুটা অসম্ভবই বটে। একবার ঘুরতে কমপক্ষে 18 থেকে 20 দিন সময় লাগে। তারপর একটানা ঘুরতে ঘুরতে ক্লান্তিও আসে শরীর ও মনে। তখন তৈরি হয় বাড়ি যাই ভাব। তাই আমরা দুটো পার্টে ঘুরিয়ে দেখাবো আপনাদের রাজস্থান। এটি আমাদের রাজস্থানের প্রথম পার্ট। প্রথম পার্টেই থাকবে যোধপুর, জয়সলমের এবং বিকানেরের গল্প। কলকাতা থেকে গাড়ি নিয়ে লখনৌ, লখনৌ থেকে জয়পুর, জয়পুর থেকে যোধপুর, যোধপুর থেকে জয়সলমের এবং জয়সলমের থেকে বিকানের। এই 3টে শহরের যাবতীয় বিট এবং কিছু অফবিট জায়গা ঘুরিয়ে দেখাবো আপনাদের। আজকের পর্বটি আমাদের রাজস্থান সিরিজের প্রথম পর্ব। আজকে আপনাদের জন্য থাকছে কলকাতা থেকে লখনৌ রোড ট্রিপের যাবতীয় খুঁটিনাটি তথ্য। ভাবছেন তো এতটা দূরের রাস্তা গাড়ি নিয়ে যাবেন কিভাবে? তাহলে শুরু করা যাক। ঘড়ির কাঁটায় এখন 5টা বেজে 34 মিনিট 27 সেকেন্ড। আমরা বেরিয়ে পড়েছি এবছরে আমাদের সবথেকে লম্বা এবং বড় রোড ট্রিপে। আপাতত এর থেকেও আরেকটা বড় রোড ট্রিপ আসবে, এবছরই আসবে। ইন্ট্রো দেখে বুঝেই গেছেন আমরা রাজস্থানের উদ্দেশ্যে এই মুহূর্তে বেরোচ্ছি। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে গিয়ে আমার বাড়ির থেকে, হোটেল জানি না এখনও কি, লখনৌতে এখনও হোটেল বুক করা হয়নি, তবে এখান থেকে লখনৌ অবধি ডিস্টেন্স হচ্ছে গিয়ে 1072 কিলোমিটার। এবার দেখা যাক কতক্ষণে পৌঁছাই আমরা। আমরা উঠে পড়লাম বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে। আমাদের বাড়ির থেকে এই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে মাত্র 3 কিলোমিটার। এখানে রাস্তাটা এখন সমান করে দিয়েছে। লাস্ট ট্রিপেও যখন গেছিলাম তখন এখানে রাস্তাটা খারাপ ছিল। আমরা ধরে ফেললাম ফাইনালি হাইওয়ে। এরপর ডানলপের মুখের পেট্রোল পাম্প থেকে গাড়ির ট্যাঙ্ক ফুল করে নিলাম। ব্রেজাতে 42 লিটার তেল ধরে, তবে যে কোনো গাড়িতেই অটোকাট অবধি তেল ভরা উচিত। তার বেশি গাঁতিয়ে গলা অবধি তেল ভরা কখনোই কাম্য নয়। এই মুহূর্তে সময় হলো 6টা বেজে 22 মিনিট। আমরা আসলে বেলঘড়িয়া এক্সপ্রেসের উপরে যে নতুন ব্রিজটা আছে সেই ব্রিজের টোলটা অ্যাভয়েড করি জেনারেলি, কারণ ওটার টোল খুব সম্ভবত 60 টাকা কি 80 টাকা। খুব গায়ে লাগে, একটা ব্রিজ ক্রস করার জন্য 60 টাকা 80 টাকা খুব গায়ে লাগে। আর পেট্রোল ভরার জন্য আমাদের অনেকটা লেট হয়ে গেল। তার কারণ হচ্ছে আমরা ডানলপ অবধি গেছিলাম, একদম গাড়িটা ড্রাই হয়ে গেছিলো। সামনে কতটা পরে পেট্রোল পাম্প আছে সেটা খেয়াল নেই। এটা হচ্ছে ওয়াই চ্যানেল। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে সোজা আসলে এই ওয়াই চ্যানেলের বাঁ দিকে ঢুকে যাচ্ছে হচ্ছে গিয়ে বম্বে এক্সপ্রেসওয়ে, মানে খড়গপুর ওই দিক থেকে চলে যাচ্ছে, আর এই ডান দিকে সোজা চলে যাচ্ছে হচ্ছে দিল্লি। এটাই দিল্লি রোড, আর বাঁ দিকেরটা হচ্ছে বম্বে রোড। কলকাতা বারাণসী প্রয়াগরাজ সিরিজে দেখিয়েছিলাম এই রাস্তাটা, তখন তো সকালে বেরিয়েছিলাম, তাই সকালে দেখিয়েছিলাম। আজকে রাত্রের দৃশ্যটা দেখাবো আপনাদের। এই রাস্তা ধরেই একদম সোজা নাক বরাবর চলে যাব আমরা বিহার। দক্ষিণেশ্বর পেরিয়ে ওয়াই চ্যানেল ক্রস করার 3 থেকে 4 কিলোমিটার পর থেকে ডানকুনি টোল পেরিয়ে 10 কিলোমিটার পর অবধি অনেক ফ্লাইওভার এবং 6 ওয়ে লেনের কাজ চলছে। তাই এই সম্পূর্ণ রাস্তার এই অংশটার অবস্থা খারাপ, যানজটও বেঁধে যায় মাঝে মধ্যে, তাই এই অংশে সময় একটু বেশি লাগে। আমরা এই মুহূর্তে প্রায় 18 কিলোমিটার রাস্তা পেরিয়ে চলে আসলাম ডানকুনি টোল প্লাজা। টোল ডিটেলস সব ডেসক্রিপশনে দেওয়া থাকবে, প্লাস স্ক্রিনের নিচে আপনারা দেখতে পাবেন। দিনের বেলাতে পরিষ্কার দেখা যায়, রাত্রিবেলায় কিন্তু এইগুলো দেখে চালাবেন। এই যে ধরুন গাড়িটা এই মুহূর্তে 90-এ চলছিল, হট করে আমি দেখতে পারলাম সামনে লরিটা একটু স্লো হলো, তখনই বুঝতে পারা গেল যে একটা ডিভাইডার আছে। এখানে বুঝতেই পারছেন রাস্তা কিন্তু এই অঞ্চলে পুরো কাজ চলছে। কলকাতা এয়ারপোর্ট থেকে 110 কিলোমিটার রাস্তা বর্ধমান অবধি প্রায়, তো সেই সম্পূর্ণ রাস্তার কাজ এখনও শেষ হয়নি। এবং দেখতে পাচ্ছেন দুধারে রাস্তা ব্যারিকেড করা অনেকটা। এই যে দেখুন বাইফার্কেশনগুলো আছে এরকমভাবে। দিনের বেলা তো দূর থেকে দেখতে পাবেন, কিন্তু রাত্রে ড্রাইভ করলে খুব কেয়ারফুলি, খুব সতর্কভাবে ড্রাইভ করবেন। এইখানে আবার রাস্তাটা ভালো হয়ে গেছে, এখনও বাঁ দিকের সম্পূর্ণ কাজটা শেষ হয়নি। আর ডানকুনি পেরোনোর পরে, মানে আমার বাড়ির থেকে বাঁ দিকে এইচপির পেট্রোল পাম্পটা দেখলেন, প্রায় 24 কিলোমিটার পরে এই পেট্রোল পাম্পটা পড়ে। দেখতে পারলেন অবস্থাটা? সামনের রাস্তাটা হট করে শুরু হয়ে গেল, আমি খেয়াল করতে পারিনি। একদম শেষ মুহূর্তে এসে দেখতে পারলাম যে ভয়ানক, এক্ষুনি হয়েছিল আর কি। যাই হোক, বাধা বিপত্তি কাটিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। ঘড়ির কাঁটা থেমে নেই কিন্তু। দেখতে দেখতে সময় হয়ে গেল সন্ধে 6টা বেজে 50 মিনিট। আমরা এখনো বর্ধমান থেকে বেশ খানিকটা আগে।
আগেই বললাম দক্ষিণেশ্বরের পর থেকে বর্ধমান ছাড়ানোর কিছুটা পর অবধি 6 লেনের কাজ চলছে বিগত 3 বছর ধরে। সে আর শেষ হচ্ছে না। আসলে কি আর করা যাবে, এখন বিহারের বরাত ভালো, আর আমাদের পশ্চিমবঙ্গ সে তো ছাগলের ষষ্ঠ সন্তান। যাই হোক, কলকাতা থেকে বর্ধমান পেরোতেই সময় লেগে যাচ্ছে এখন প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। সম্পূর্ণ রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে এটাই সময় লাগবে 1 ঘন্টা থেকে খুব বেশি হলে 1 ঘন্টা 10 মিনিট। তবে বর্ধমান অবধি এই 110-20 কিলোমিটার রাস্তার প্রতি 2-3 কিলোমিটার অন্তর অন্তর একটা করে ফ্লাইওভার তৈরি হচ্ছে এবং রাস্তাটা এরকম বাইফার্কেট করে দিচ্ছে। রাস্তার কন্ডিশন ভালো, কিন্তু রাস্তাটা ছোট হয়ে যাচ্ছে, আর বারবার বাইফার্কেট করলে কি হয়, গতিটা কমে যায় গাড়ির, ফলে সময়টা লাগে। এই ধরুন আমরা যেমন এখন বাজে 7টা 10, প্রথম 50 কিলোমিটার আমরা আসলাম মাত্র 1.5 ঘন্টাই ধরুন, মাত্র 1.5 ঘন্টায়। দেখতে পারলেন এই ডাইভারশান নিয়ে আবার মেন রাস্তায় উঠলো। ওই ডাইভার্টেড রাস্তাগুলো তো সব ফ্লাইওভার তৈরি হচ্ছে, ফলে কবে হবে এটা বলা খুব মুশকিল, তবে আশা করা যায় বছর 2-1-এর মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। দেখতে দেখতে আমরা চলে আসলাম প্রায় 80 কিলোমিটার। আজকে আমাদের এটা দ্বিতীয় টোল, পালসিট টোল প্লাজা। এরপর থেকে রাস্তাটা কিছুটা ভালো হবে। পালসিট টোল পেরোনোর পরে রাস্তাটা এরকম যাবে, এরকম বেশ কিছুটা রাস্তা ভালো যাবে, তবে আবার ডাইভারশন আসবে, আবার ফ্লাইওভারের কাজ চলবে, সেরকম ডাইভার্টের রাস্তা আসবে। পালসিট টোলটা পেরোনোর পরে আপনারা মোটামুটি গাড়ি চালিয়ে আনন্দ পেতে শুরু করবেন। দেখতেই পাচ্ছেন এখানে 6 ওয়ের কাজ কমপ্লিট, তবে সামনে কিছু বাকি আছে এখনো। এই মুহূর্তে শক্তিগড় ক্রস করছি। খাবেন নাকি শক্তিগড়ের 2টো ল্যাংচা? ভুলেও না, কেসটা মনে আছে তো, শক্তিগড়ের ল্যাংচা কাণ্ড, ভয়ানক ব্যাপার। চৈতালি বলছে খাবে, চৈতালি আসলে পিছনে আলো নেই। না, আমরা একদমই খাবো না, কারণ যে ব্যাপারটা শুনেছিলাম তারপর থেকে আমরা খাবো না। চা খেতে পারি, চা একটু খাবো, চা খাবো। এখন মোটামুটি 7টা 40 বাজে। আমরা প্রায় 2 ঘন্টা গাড়ি চালিয়ে ফেললাম এবং এলাম প্রায় 90 কিলোমিটার মতো। এখানে রাস্তাটা বেশ ভালো, পানাগড় পড়বে সামনে। এখানে রাস্তাটা কিন্তু এরকম যাচ্ছে, দেখতেই পাচ্ছেন 6 ওয়ের কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে এই অংশটুকুনিতে। এখানে গাড়ি গতি থাকবে। এই দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গাড়ির গতি 120 কিলোমিটার পার আওয়ার। মানে এক্সপ্রেসওয়ে, আমাদের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে 100 কিলোমিটার, এখানে তার থেকেও বেশি 120 কিলোমিটার। বাবারে, কিন্তু 120 কিলোমিটারে গাড়ি কোনো অবস্থাতেই আপনারা চালাতে পারবেন না, আর চালালেও সেটা খুব রিস্কি হয়ে যাবে। সেটা কখনো রেকমেন্ড করব না আমরা। সবসময় সেফ ড্রাইভ, সেভ লাইফ। তাই গাড়ি দেখে শুনে ধীরে সুস্থে ধরে চালাবেন, তাতেই সবার মঙ্গল। গন্তব্যে না হয় 1 ঘন্টা 2 ঘন্টা লেটে পৌঁছাবেন, কিন্তু সেফলি পৌঁছাবেন। এই যে চলে এসছে ল্যাংচা ভবন। আহা, পুরো খালি ফাঁকা, ধুধু করছে। গাড়ি আছে তাতেও, বস, তাতেও গাড়ি আছে, লোকে ল্যাংচা খাচ্ছে। তো আমরা একটু চা খাই, চলুন দেখি। এই যে কার্ডটা আছে, ঢুকে পড়ি। তো শক্তিগড়েই দাঁড়ালাম, একটু চায় পে চর্চা। সব থেকে মজার ব্যাপারটা শুনবেন, আমি মানি ব্যাগটা আনতে ভুলে গেছি বাড়ির থেকে। বোঝো কাণ্ড। এখন ইউপিআই এর যুগ, আর আমার এই ছোটো ব্যাগে কিছু টাকা পয়সা ছিল, অল্প কিছু টাকা পয়সা এনেছিলাম। ক্যাশ তো এখন আর ক্যারি করাই হয় না, গাড়ির তেল টোল সবই হচ্ছে কি ইউপিআইতে চলে যায়। শুধু মানি ব্যাগে ডেবিট কার্ডটা ছিল, সেটা হবে না, তাতে অসুবিধা নেই, ক্রেডিট কার্ড আছে এখানে, তা দিয়ে টেনশনের কিচ্ছু নেই। তাই জন্য একদম টেনশন নিচ্ছি না বস। মানি ব্যাগ আরে নিতে কী হয়েছে, একদম আরামসে ঘুরে চলে আসবে। এখন সর্বত্র ইউপিআই চলে। চৈতালি এবার ঝালমুড়ি নিয়েছে, মুড়ি মাখা। আচ্ছা, এটা খেয়ে নিই, প্রায় 8টা মতো বাজে। খেয়ে দে, এবার গাড়ি একদম শাঁ করে টানবো। এই আমরা দেখতে দেখতে বর্ধমান চলে আসলাম। এখন আসলাম প্রায় 110 কিলোমিটার। ওই যে বললাম 110 কিলোমিটার অবধি রাস্তা খারাপ ছিল, তবে এখন সংখ্যাটা একটু কমেছে। এখন মোটামুটি হবে 85 থেকে 90 কিলোমিটার অবধি রাস্তাটা খারাপ। শক্তিগড়টা দেখলেন, সেই শক্তিগড়ের আগে অবধি মানে পালসিট টোল অবধি রাস্তাটা খারাপ ছিল, বাইফার্কেশন বেশি ছিল, ডাইভারশন বেশি ছিল। তবে তারপরে রাস্তাটা ভালো হয়ে গেল এবং এখন দেখতেই পাচ্ছেন বেশ দুর্বার গতিতে গাড়ি চলছে। আমরা কিন্তু স্পিড লিমিটে গাড়ি চালাই, দেখতে পাচ্ছেন গাড়ির কাটা কিন্তু 110, ক্রুজ কন্ট্রোলে দেওয়া। এখানে দেখুন এখনও 16 ঘন্টা 22 মিনিট দেখাচ্ছে গুগল বাকি লখনৌ পৌঁছাতে।
960 কিলোমিটার বাকি, এখন সময় 8:17। রাস্তা খুব সুন্দর যাচ্ছে, গাড়ি দুর্বার গতিতে ছুটছে। আগে রাস্তা কি হচ্ছে, ভালো না খারাপ, কেমনভাবে যাচ্ছি, আপনারা আসলে কিভাবে যাবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওগুলো বন্ধু ও পরিবারের সবার সাথে প্লিজ শেয়ার করবেন। অনেকক্ষণ পরে আবার এরকম ডাইভারশন পেলাম। বাঁদিকে জিওর পেট্রোল পাম্প চলে গেল, সেই জিওর পেট্রোল পাম্পের গা থেকেই আরেকটা ফ্লাইওভার উঠছে। তবে অবস্থাটা দেখেছেন, জিওর পেট্রোল পাম্পে ঠিক 10-20 মিটার পর থেকে ফ্লাইওভারটা কিন্তু শুরু হয়েছে। এটাই মজার গুরু, এটাই মজার। মানে আশা করি যারা বুঝতে পারলেন তারা একটু মুচকি হাসলেন। যাই হোক, রাস্তাটা খুব সুন্দর চলছিল, আবার একটা ডাইভারশন এসছে এবং এই ফ্লাইওভারটা কিন্তু অনেকটা বড়। গাড়ি নিয়ে বেরিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যাওয়াটাই শুধু উদ্দেশ্য নয়, গাড়ি চালানোর নিজস্ব একটা মহা আনন্দ আছে, সঙ্গে যোগ হয় থ্রিল। এটা যারা উপভোগ করেন তারাই জানেন গাড়ি নিয়ে ভেরি লং ড্রাইভ করে শরীর জর্জরিত করেও কি অসীম আনন্দটাই না পাওয়া যায়। 10টা-6টার রুটিনে যারা আবদ্ধ বা আমাদের মতো যারা কর্পোরেট চাকর, তারা আশা করি বুঝতেই পারছেন এবং মুচকি মুচকি হাসছেন। ঠিক বললাম তো? এই আনন্দটাকেই চেটে পুটে নিতে আমরা চেষ্টা করি বছরে অ্যাটলিস্ট 2বার থেকে 3বার যাতে গাড়ি নিয়ে লং ড্রাইভে বেরোনো যায়, এবং আপনাদের জায়গা তো বটেই, সাথে রাস্তারও খুঁটিনাটি তথ্য দিতে পারি। এই আমরা চলে আসলাম আমাদের আজকে 3 নম্বর টোল প্লাজাতে। সমস্ত টোলের কত করে প্রাইস, কত করে লাগছে সেটা কিন্তু ডেসক্রিপশানে দেওয়া আছে, আর নিচেও দেখতে পারেন চলছে সেটা। বাবা, এই টোলটাতে তো বেশ ভালো জ্যাম আছে। দেখি কতক্ষণে পেরোই। বেশিক্ষণ দাঁড়াতে হলো না, এই মিনিট 10 দাঁড়ানোতেই হয়ে গেল। এই মুহূর্তে প্রায় 9টা বাজে, 8:55 বাজে। আমরা চলে এলাম প্রায় 160 কিলোমিটার, এখনও 912 কিলোমিটার বাকি। এই মুহূর্তে আমরা দুর্গাপুর পেরোচ্ছি। কিলোমিটারের কাটায় এখন প্রায় 190 কিলোমিটার, আর বাকি দেখে নিন নিজেরা, এখনও 15 ঘন্টা ড্রাইভ বাকি অ্যাজ পার গুগল, এবং 884 কিলোমিটার পথ আমাদের যেতে হবে। সময় 9:16। হ্যাঁ, রাস্তাটা কিন্তু ভালোই যাচ্ছে, মাঝে সাঝে 2-1টা খুব কমে গেছে, সেটা ডাইভারশন বলাই যেতে পারে। এইদিকে 6ওয়ের কাজ প্রায় শেষ, ওই বললাম মাঝখানে 2-1টা জায়গা একটু বাকি আছে, কিন্তু বাকি রাস্তা কিন্তু বেশ ভালো চলছে, উড়িয়ে গাড়ি চলছে। এই মুহূর্তে আমরা চলে আসলাম 205 কিলোমিটার। আসানসোল পেরোচ্ছি এখন, সময় 9:30। তার মানে 5:30টায় বেরিয়েছিলাম, 4 ঘন্টায় আসানসোল পেরোচ্ছি। মানে বেসিক্যালি 70 কিলোমিটার পার ঘন্টা যেতে পারলে হাইওয়েতে ব্যাপারটা ভালো, তো সেটা হলো না। 205-6 কিলোমিটার চলে আসলাম, তার মানে এই 50 কিলোমিটার অ্যাভারেজে। ঠিক আছে, চলুন। রাস্তাতে সামনের রাস্তাটা ভালোই, সামনের রাস্তাটা নো ডাউট ভালোই, এবার রাস্তাটা ভালোই হয়ে যাবে। মানে ঝাড়খণ্ডে যে ট্রেসটা যাচ্ছে পাহাড়ের উপর থেকে, সেই জায়গার রাস্তা খুবই সুন্দর। আগের ব্লগটা দেখেছেন আমাদের কলকাতা বারাণসী প্রয়াগরাজ সিরিজের প্রথম ব্লগটাই দেখবেন। এই রাস্তাটাকে আমি বারাণসী অবধি কভার করেছি দিনের বেলায়, আজকে তো রাত্রের বেলা দেখছেন, সেটা দিনের বেলায় কভার করেছি। তো সেইখানে দেখতে পারেন মানে ঝাড়খণ্ডের যে পাহাড়ের উপর দিয়ে যে ট্রেসটা যাচ্ছে, সেই স্ট্রেচটার রাস্তা খুব সুন্দর, খুব ভালো রাস্তা। এই মাঝে মাঝে রাস্তাটা দুটো ভাগ হয়ে গেছে, দেখতে পারলেন, একটা উপর দিয়ে একটা নিচ দিয়ে, কিন্তু বেশিরভাগ জায়গাতেই কিন্তু সামনে এক জায়গাতে গিয়েই মিলছে। আগের টোল পয়েন্টটা পড়েছিল ঠিক 1 ঘন্টা আগে 8:50 আজকে 4 নম্বর টোল 9:50 পড়ল। এটা বেলিয়ার টোল প্লাজা, এখানে এলএমবি চার্জ 100 টাকা। এই অবধি আমরা 230 কিলোমিটার রাস্তা কভার করলাম। 4 নম্বর টোলটা পেরোলাম, পেরিয়েই বাঁ দিকে দাঁড় করিয়ে দিলাম। কথা প্রসঙ্গে বলে রাখি, এরকমভাবে রাস্তায় মানে হাইওয়েতে যখন বেরোবেন, বিশেষত রাত্রিবেলায়, তখন কিন্তু অবশ্যই এরকম টোলের পাশে অথবা কোনো পেট্রোল পাম্পেই দাঁড়াবেন। এছাড়া দয়া করে কোথাও দাঁড়াবেন না। চুরি ছিনতাই এবং আরও অনেক রকম ভয় সেক্ষেত্রে প্রবলভাবে থেকে যায়। কিন্তু এই জিনিসগুলো ছোট ছোট জিনিস, কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখলে সেফলি ড্রাইভ করা যায়, বিশেষত রাতে। এখানে দাঁড়ালাম, এখন আমাদের ডিনার টাইম, প্রায় 10টা বাজে। আমরা একটু ডিনার করে নিই। এই যে এনেছে বাড়ির থেকে তৈরি করা রুটি, আর সাথে আলু চচ্চড়ি আর বেগুন ভাজা। এই আজকে আমাদের ডিনার। গুছিয়ে ডিনারটা করব, মিনিট 15, তারপরে আবার রওনা দেব। এখন সময় হলো রাত 10:25। আমরা ঝাড়খণ্ডে ঢুকে পড়লাম। এখনও অবধি পেরোলাম 243 কিলোমিটার পথ।
ঝাড়খণ্ডের শুরুর অংশটা 4-ওয়ে লেন, 6-ওয়ে লেনের কাজ চলছে, এখনও সম্পূর্ণ শেষ হয়নি। কলকাতা থেকে দিল্লি যেতে গেলে দুটো এনএইচের উপর দিয়ে যেতে হয়। একটা হচ্ছে NH-19, যেটার উপর দিয়ে আমরা আজকে ট্রাভেল করছি, এবং আরেকটি হচ্ছে NH-44। সেই NH-44 এর কথা পরে কোথাও বলবো। তবে এই NH-19 এর সম্পূর্ণ স্ট্রেচটাতে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম স্পিড লিমিট আছে। আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে যেমন 120 কিলোমিটার, সেরকম ঝাড়খণ্ডে 100 কিলোমিটার, বিহারে 100 কিলোমিটার প্রতি ঘন্টায় LMV চালানো যায়। বাসের জন্য সেই গতিবেগ 80 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং টু হুইলার বা মোটরসাইকেলের জন্য 80 কিলোমিটার প্রতি ঘন্টা। এই NH-19 এর উপর কলকাতা থেকে লখনৌ যেতে আপনাদের ওয়েস্ট বেঙ্গলে পেরোতে হবে সম্পূর্ণ 242 কিলোমিটার পথ অ্যাপ্রক্সিমেটলি, ঝাড়খণ্ডে পেরোতে হবে 200 কিলোমিটার পথ অ্যাপ্রক্সিমেটলি, এবং বিহারে পেরোতে হবে 250 কিলোমিটার পথ অ্যাপ্রক্সিমেটলি। এই বিহারের 250 কিলোমিটার স্ট্রেচের মধ্যে NH-19 এ আপনারা থাকতে পারবেন 130 কিলোমিটার মতো। তারপরে ইউপি আসবে প্রায় 40 কিলোমিটার ভিতরের রাস্তা দিয়ে, সেই রাস্তার দৃশ্য আপনাদের দেখাবো একটু পরেই। তারপরে সেই ভিতরের রাস্তা বিহার এবং ইউপি মিলিয়ে প্রায় 70 থেকে 80 কিলোমিটার অ্যাপ্রক্স, এবং তারপরে আসবে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে আপনাদের যেতে হবে প্রায় 330 থেকে 340 কিলোমিটার পথ। এই হচ্ছে 1072 কিলোমিটারের সম্পূর্ণ রাস্তার স্টেট ওয়াইজ ব্রেকআপ। এই আমরা ঝাড়খণ্ড থেকে দ্বিতীয়বার ট্যাঙ্কি ফুল করালাম। আগের বার তো ধরেছিল প্রায় 41 লিটার, এবার ধরলো প্রায় 20 লিটার। আজকাল অনেকেই দেখছি নতুন গাড়ি কিনছেন এবং তাদের হাতও নতুন, অথচ ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়ছেন মোটামুটি বড় রোড ট্রিপে। এটা কিন্তু খুবই বিপজ্জনক এবং চিন্তার বিষয়। হাইওয়ে ড্রাইভিংয়ের রুলগুলো জানা উচিত প্রপার ওয়েতে। তার উপর আগে শহরের মধ্যে গাড়িটাকে চালিয়ে হাত স্টেবল করে নেওয়া উচিত, এবং সব শেষে ছোটোখাটো যেমন 200 কিলোমিটার বা 300 কিলোমিটারের ড্রাইভ করে হাত আরও পোক্ত করা উচিত। তারপর হাইওয়ে হিট করুন, প্রপার লং ড্রাইভ করুন, সেটাই সকলের জন্য ভালো। অযাচিত জ্ঞান মনে করবেন না এটাকে প্লিজ, জনহিতৈষীতে উল্লেখ করলাম শুধুমাত্র। এরপর রাত 11:20 নাগাদ চলে এলো আমাদের আজকের যাত্রার পঞ্চম টোল প্লাজা, ঘাংরি টোল প্লাজা। এখানে LMV চার্জ 130 টাকা। রাতের রোড ট্রিপের ক্ষেত্রে একটি কথা সব ভিডিওতেই আমি বলে থাকি, এখানেও বলছি, টি ব্রেক, বায়ো ব্রেক এবং বিশ্রাম নেওয়ার থাকলে প্রপার হাইওয়েতে বড় কোনো পেট্রোল পাম্প বা টোল বুথের জাস্ট আগে বা পরে দাঁড়াবেন। এছাড়া রাস্তার কোথাও গাড়ি দাঁড় করাবেন না। কাউকে লিফট দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। ছোট একটি ভুল জীবনকে অন্য খাতে বওয়াতে সময় নেবে না কিন্তু। তাই ধীরে সুস্থে কোনো তাড়াহুড়ো না করে গাড়ি চালাতে থাকুন, এবং সঙ্গে চকোলেট অবশ্যই রাখবেন। রাতের দিকে শরীর ম্যাজম্যাজ করলে বা তন্দ্রা ভাব আসলে চকলেট খেতে থাকুন। সঙ্গে যথেষ্ট খাবার জল রাখবেন এবং কিছুক্ষণ পরপর জল খাবেন। এই টিপসটা গাড়ির প্রত্যেকটি আরোহণকারীর জন্যই প্রযোজ্য। সবাই যথেষ্ট পরিমাণ হাইড্রেটেড থাকুন এবং অতি অবশ্যই এসি চালিয়েই গাড়ি চালাবেন, কারণ 80 কিলোমিটারের উপরে যখনই গাড়ি উঠবে জানলার কাঁচ খোলা থাকলে প্রবল এক্সজশন হয় এবং গাড়ির মাইলেজও ড্রপ করে। তাই যদি কেউ ভেবে থাকেন যে হাইওয়েতে এসি না চালালে তেল কিছুটা বাঁচানো যাবে, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। গাড়ির কাঁচ খোলা থাকলে তেল আরও বেশি পুড়বে। তার থেকে কাঁচ তুলে দিয়ে মোটামুটিভাবে 24 থেকে 26-এর মধ্যে এসি চালান, যথেষ্ট সুদিং টেম্পারেচার থাকবে এবং এক্সজশনও প্রায় হবে না বললেই চলে। আর অবশ্যই শুধু দুজন ট্রাভেল করা কখনোই রেকমেন্ড করব না আমরা। মিনিমাম 4 জন একসঙ্গে ট্রাভেল করবেন, তাতে সেফটি পার্টটা মজবুত হয় এবং বন্ধুবান্ধব বা ফ্যামিলির লোকজনের সাথে গল্পগুজব, ছোটোখাটো হাসি তামাশা করতে করতে যাওয়া যায়। এতে ট্রিপটা আরও মজাদার হয়ে ওঠে। আমাদের এইবার সেই উপায় ছিল না, তাই কলকাতা থেকে লখনৌ হয়ে আগ্রা অবধি আমাদের দুজনকেই ট্রাভেল করতে হয়েছে। যদিও আমাদের আগে বহুবার সেই অভ্যেস আছে। আগ্রা থেকে চৈতালির বাবা ও মা আমাদের জয়েন করেছিল। দেখতে দেখতে আমাদের আজকের যাত্রার 6ষ্ঠ টোল প্লাজা রাসোইয়া ঢামনা টোল প্লাজায় পৌঁছে গেলাম আমরা। এখানে LMV চার্জ 130 টাকা। এখন সময় হলো রাত্রির 12:31। দেখতে দেখতে ঝাড়খণ্ড বিহার বর্ডারে চলে এলাম। কলকাতা থেকে সোজা আসতে থাকলে এই জায়গাটা পড়বে। এটি একমাত্র বর্ডার যেটা ব্যারিকেড করা তো থাকেই, সাথে ব্যারিকেড ক্লোজ করা থাকে। দেখলে মনে হবে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, বাঁ দিকে ঢুকতে হবে, কিন্তু গাড়ি সামনে আসলে ব্যারিকেড কিছুটা সরিয়ে গাড়ি পাস করানো হয়। আর এখানে বাঁ দিকের লেনটা লরি পার্কিং এবং চেকিংয়ের লেন, তাই ভুল করেও সেই লেনে ঢুকে পড়বেন না, তাহলে অযাচিত অনেকটা সময় নষ্ট হবে।
আমরা 2020 সালে বারাণসী ট্রিপে ভুল করে ঢুকে পড়েছিলাম এই লরি লেনে। চিরের 22 ফের অবস্থা হয়েছিল আমাদের। এখন সময় 1:22। আমাদের যাত্রাপথের 450 কিলোমিটার অতিক্রম করলাম আমরা। এটি হলো আমাদের আজকের যাত্রাপথের 7 নম্বর টোল প্লাজা, সাউকালা টোল প্লাজা। এখানে এলএমভি চার্জ 85 টাকা মাত্র। এখন সময় হলো রাত্রির 1:45। আগেই বলেছি বিহারে ম্যাসিভ রোড ওয়ার্ক কনস্ট্রাকশন চলছে, তাই বিহারে প্রচুর আন্ডার কনস্ট্রাকশন ফ্লাইওভার পাবেন, সাথে পাবেন সমসংখ্যক ডাইভারশন। সকাল মোটামুটি 9টা থেকে বিকেল প্রায় 5টা অবধি প্রায়শই যানজট বেঁধে যায় বিহারের এই জায়গাগুলোয়। রাতে যেহেতু লোকাল যানবাহন প্রায় দেখতে পাওয়া যায় না বললেই চলে, তাই যানজটও সৃষ্টি হয় না সেইভাবে। ওভারঅল স্মুথলি পেরিয়ে গেলাম আমরা বিহারের এই জায়গাগুলো। তারপর আসলো আজকের যাত্রার 8ম টোল প্লাজা, সাসারাম টোল প্লাজা। এখানে এলএমভি চার্জ 140 টাকা। এখন সময় হলো রাত 3:10। এই হচ্ছে মোহানিয়া মোড়। এখানে দিনের বেলায় যানজট প্রায় অবশ্যম্ভাবী। এখন পুরোপুরি ফাঁকা পেয়ে NH-19 ছেড়ে ঢুকে পড়লাম এই রাস্তায়। উপরের ফ্লাইওভার সোজা চলে গেল বারাণসী। আমাদের NH-19-এর যাত্রাপথ শেষ হলো আজকের মতো। এই অবধি আমরা আসলাম প্রায় 570 কিলোমিটার মতো। এখান থেকে 1.2 কিলোমিটার সোজা গিয়ে আমরা এই ডান দিকে ঢুকে পড়লাম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবো বলে। এবার কিন্তু শুরু হলো লোকাল রোড এবং রাস্তার কন্ডিশন মোটামুটি ভালো। এখন সময় রাত 3:44। এই রাস্তাটাই ঘুরে ফিরে যাচ্ছে পূর্বাঞ্চল। আরও অনেক দিকেই যাচ্ছে, তবে আমরা যাব পূর্বাঞ্চলে। এই ভিতরের রাস্তাটা চলবে প্রায় 80 থেকে 100 কিলোমিটার মতো, যার মধ্যে প্রায় 60-70 কিলোমিটার রাস্তাই থাকবে বিহারে এবং বাকি 20 থেকে 30 কিলোমিটার রাস্তা পড়বে ইউপিতে এবং তারপরে আসবে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। ভিতরের এই রাস্তাটা নর্মাল সিটি রোড, তবে এই রাস্তাটা গ্রামের ভিতর দিয়েও যাচ্ছে এবং রোড কন্ডিশন মোটামুটি খুব ভালোও না আবার খুব খারাপও না, মাঝে মাঝে ভালো যাচ্ছে মাঝে মাঝে খারাপ যাচ্ছে। তবে এই রাস্তাটা বোথ সাইড লেন, বেশিরভাগ জায়গায় লেন মার্কার নেই। গুগল ম্যাপ দেখে যাত্রা করলে ম্যাপ কিন্তু রোড ট্রাফিক কন্ডিশন দেখে অন্য রাস্তাও সাজেস্ট করতে পারে। এই মোহানিয়ার রাস্তাটা হলো সব থেকে ইজিয়েস্ট রুট, সব থেকে কম ডিস্টেন্স পড়ে NH-19 এবং পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের মধ্যে। এছাড়াও গুগল ম্যাপ আপনাদের গয়া দিয়েও সাজেস্ট করতে পারে। এছাড়াও আরেকটা রাস্তা আছে, গয়া দিয়ে সাজেস্ট করলে ভিতরে সিটি রোডের উপর দিয়ে যেতে হবে প্রায় 130 থেকে 150 কিলোমিটার। তবে আজকে আমাদের ম্যাপ মোহানিয়ার রাস্তাটাই সাজেস্ট করলো। দেখতেই পাচ্ছেন সিটি ক্রস করার পরেই রাস্তাতে আলো আর নেই। অন্ধকারের মধ্যে দিয়েই যেতে একটু ভয় ভয় তো লাগবে বটেই। এই রাস্তাতে গাড়ির গতি 60 থেকে 70 কিলোমিটার পার আওয়ার, এর বেশি ওঠানো উচিত হবে না। এই রাস্তায় কিছু গাড়ি চলাচল করছে আপাতত, যদিও এখন রাত 3:50, তাই অতটা বুক ধরফরানি নেই। আপাত নিশ্চিন্তেই গাড়ি চালাচ্ছি। এই রাস্তা সম্পূর্ণ সেফ, এটা এইভাবে বলা যাবে না, কারণ চুরি ডাকাতির ঘটনা বহুদিন শোনা যায়নি, তবে ভবিষ্যতেও শোনা যাবে না তা তো বলা যায় না। তবে যেহেতু ভোর 4টে বেজেই গেছে প্রায়, তাই সেই টেনশন আমাদের ছিল না বিশেষ। আর আমাদের সাথে কোনো দুর্ঘটনাই ঘটেনি এই রাস্তায়। এরকম গ্রামের ভিতরে একটা রাস্তা সিমেন্টিংয়ের কাজ চলছে, মানে সিমেন্টিং করে রাস্তাটা তৈরি করা হচ্ছে, ফলে উঁচু নিচু অনেক বেশি, প্রায় 6 ইঞ্চি 7 ইঞ্চি 8 ইঞ্চি পর্যন্ত উঁচু নিচু আছে। সেখানে গাড়ির চাকা নিচে লেগে যেতে পারে। তবে এটা তো দুর্গাপুজোর প্ল্যান, তখন এই নিচে লেগে যাওয়ার ভয় বা খারাপ রাস্তার ঝামেলা এইগুলো এতটা থাকবে না। গলির ভিতরে কিন্তু গুগল পুরো অন্ধ হয়ে যায়, ফলে আমাদের ভুলভাল রাস্তা দেখালো কিছুক্ষণ। আমরা মিনিট 15-20 গ্রামের ভিতর বেশ ভিতরে ঢুকে গেছিলাম, কিছুটা পাক খেলাম, বেশ স্ট্রাগল করলাম। তাও অভিজ্ঞতার একটা দাম আছে। তো আমি গ্রামের ভিতর ঢুকে বুঝতেই পারলাম যে এই রাস্তাটা ভুল দেখাচ্ছে গুগল। ওই জন্য আবার ব্যাক করে মেন রাস্তায় এসে ট্রাক্টর পেলাম, সেই ট্রাক্টরকে জিজ্ঞাসা করলাম যে কিভাবে যাব, সেই রাস্তাটা দেখিয়ে দিল। এই যে বাঁ সাইডে সোজা লম্বা, হয়তো অন্ধকার দেখা যাচ্ছে না, বাঁ সাইডে পুরো ট্রেন লাইন যাচ্ছে। এই ট্রেন লাইনের গা ধরেই যেতে হবে। রেলগেট, প্রথম রেলগেটটা ক্রস করার পরে দ্বিতীয় আর একটা রেলগেট আসবে, ছোট রেলগেট। সেই রেলগেটটা ক্রস না করে তার আগেই ডান হাতে ঢুকে যাচ্ছে রাস্তাটা। এরকম রেল লাইনের পাশ থেকে সোজা চলে যেতে হবে প্রায় 12 কিলোমিটার। তারপরে বাঁ দিকে উঠছে NH-124C। অবশেষে 5:15 সময় উঠলাম আমরা এই হাইওয়েতে। এটা 124C। আর
এই আমরা মিশলাম 124C থেকে মিশলাম হচ্ছে NH24। এই NH24 থেকে 7 কিলোমিটার পরে হচ্ছে এই গাজীপুর, সেই গাজীপুর থেকেই পূর্বাঞ্চলের শুরু। আমরা আপাতত চলে এসেছি 670 কিলোমিটার, সময় এখন 5টা 15, আর এখান থেকে বাকি হচ্ছে 347 কিলোমিটার, তার মধ্যে পূর্বাঞ্চলে নিয়ে নেবে 340 কিলোমিটার। তবে রেল গেটের রাস্তাটা হাইওয়েতে ওঠার আগের 1-1.5 কিলোমিটার বেশ খারাপ, যথেষ্ট খানাখন্দ আছে, তাই ওই জায়গাটুকুনি ধরে চালাতে হবে। ওই জায়গাটুকুনির ভিডিও করতে পারলাম না, কারণ আমাকেও ধরে ধরে চালাতে হচ্ছিল, সেই সময় ক্যামেরা ধরা সম্ভব হয়নি, তার জন্য দুঃখিত। এখন সময় 5:30, পূর্বাঞ্চলের কিছুটা আগে আছি আমরা, এই কিলোমিটার 20 আগে আছি। তো এখানে আরেকবার ট্যাঙ্কটা ফুল করে নিই, কারণ এরপরে পূর্বাঞ্চল আছে, পূর্বাঞ্চলে কভার করতে হবে 340 কিলোমিটারের রাস্তা। এটা হচ্ছে ইউপিতে এখানে প্রাইস হচ্ছে 95.82। গাড়ি আপাতত নেই, গাড়ি আপাতত 24.61 লিটার তেল নিল। সুপ্রভাত, গুড মর্নিং সবাইকে। এখন সময় হয়ে গেল 6:49। ভাবছেন তো 5:30 থেকে দুম করে 6:49 কী করে হয়ে গেল? ওই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে 1 ঘন্টা ঘুমোলাম, ওখানে এই 6:45 থেকে 7:15 অবধি ঘুমোলাম। আমরা পূর্বাঞ্চলের আর 20 কিলোমিটার মতো আগে আছি। ভাবলাম অনেকটা সময়, পূর্বাঞ্চল ক্রস করতে খুব বেশি হলে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। 3 ঘন্টাই ধরে নিন, 3 ঘন্টা একটু ফ্রেশ হবো, 3 ঘন্টা সময় লাগবে। তো 3 ঘন্টা পরে পৌঁছে যাবো লখনৌ। এখন বাজে 6:50, তো 6:50 থেকে 3 ঘন্টা মানে 9:50, 10টা। তো হোটেল চেক ইন তো অ্যাটলিস্ট 12টার আগে দেয় না, তো তাও রিকোয়েস্ট করে হয়তো 11টা করা যাবে, 10টা করাটা মুশকিল। তার জন্য 1 ঘন্টা একটু ঘুমিয়ে নিলাম, ঘুমিয়ে একদম চাঙ্গা লাগছে, ফ্রেশ হয়ে গেলাম। এই হাইওয়ে ট্রিপে এই ঘুমগুলো সাংঘাতিক এনার্জি এনে দেয়, এইগুলো পাওয়ার ন্যাপ। এই পাওয়ার ন্যাপগুলো হাইওয়েতে আমার তো সাংঘাতিক এনার্জি এনে দেয়। সকাল হয়ে গেল, আমরা পূর্বাঞ্চলে উঠতে চলেছি। তাহলে দেখে নিন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ডিটেলস এবং রাস্তা কেমন। NH24 সোজা আসার পর পূর্বাঞ্চল কানেক্টিং এক্সপ্রেসওয়েতে পড়ল। এখান থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে 20 কিলোমিটার। তবে এই 20 কিলোমিটার যেতে 120 টাকা টোল ট্যাক্স দিতে হয়। টোল বুথের নাম মির্জাপুর অর ক্যাম্পপুর টোল প্লাজা। এটা হচ্ছে আমাদের কলকাতা থেকে লখনৌ যাত্রার 9ম টোল প্লাজা। এখন সময় হলো সকাল 6:55। এই যে সামনে দেখছেন ব্রিজটা উঠে গেল, এটাই হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। আমরা যাব ব্রিজ থেকে উঠে ডান দিকে, সামনে র্যাম্প করা আছে। যে কোনো এক্সপ্রেসওয়েতেই ওঠা এবং নামার জন্য এরকম র্যাম্প থাকে। এই যে দেখুন বাঁ দিকে পুরো র্যাম্পটা ঘুরে যাচ্ছে, এই হচ্ছে র্যাম্প। কারণ যে কোনো এক্সপ্রেসওয়েই প্রায় কম করে 20 থেকে 30 ফুট এলিভেটেড, মানে উঁচুতে থাকে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে যাবতীয় তথ্য থাকছে আপনাদের জন্য জয়বাবু ট্রাভেলিংয়ের এই ভিডিওতে। প্রথমেই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে টোল কত টাকা লাগে জেনে নেওয়া যাক। সম্পূর্ণ পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটি 340.9 কিলোমিটার লম্বা, 340.9 কিলোমিটার, মানে প্রায় 341 কিলোমিটার এর লেন্থ। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটি উত্তরপ্রদেশের 9টি জেলার মধ্যে দিয়ে গেছে, যেমন লখনৌ, বারাবাঙ্কি, আমেঠি, সুলতানপুর, অযোধ্যা, আম্বেদনগর, আজমগড়, মৌ এবং গাজীপুর। এটি লখনৌ জেলার চাঁদসারাই গ্রাম থেকে শুরু হয়ে গাজীপুর জেলার হায়দারিয়া গ্রামে শেষ হয় এবং NH31-এর সাথে মিশে যায়। এই সম্পূর্ণ 341 কিলোমিটার রাস্তা যেতে মোট টোল লাগে 655 টাকা। তবে আমরা গাজীপুর থেকে উঠিনি, গাজীপুরের পরের কাট রায়পুর থেকে উঠেছিলাম, তাই আমাদের টোল লেগেছিল 600 টাকা মাত্র। যে টোল গেটটা দেখলেন সেই টোল গেটটা এন্ট্রি টোল গেট, এখানে কোনো টোল ট্যাক্স কাটা হবে না। এখানে জাস্ট আপনার ফার্স্ট একটা রিড করা হবে এবং আপনার এন্ট্রি পয়েন্টটা নোট করে রাখা হলো। আপনি যেই পয়েন্টে গিয়ে এক্সিট করবেন, মানে ধরুন আপনি বারাবাঙ্কিতেও এক্সিট করতে পারেন, আমেঠিতেও করতে পারেন, অযোধ্যাতেও করতে পারেন, সেই যেই পয়েন্টে এক্সিট করবেন সেই পয়েন্টে আবার টোল বুথ আছে এবং সেই টোল বুথ থেকে আপনাকে স্ক্যান করে নেবে, নিয়ে এই যে সম্পূর্ণ রাস্তাটা এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট এই দুটোর যা টোল হয় সেই টোলটা কেটে নেওয়া হবে আপনার ফাস্ট্যাগ অ্যাকাউন্ট থেকে। এই মুহূর্তে যে কোনো এক্সপ্রেসওয়েতেই একটা গড় টোলের হিসাব আছে, সেটা মোটামুটি 2 টাকার সমান পার কিলোমিটার, মানে পার কিলোমিটার যেতে আপনাকে 2 টাকা দিতে হবে।
কোথাও 1 টাকা 60 পয়সা, কোথাও 1 টাকা 90 পয়সা, কোথাও আবার 2 টাকা 20 পয়সা। এক্স্যাক্ট হিসাবে এইভাবে বলা যায় না, তবে জেনারেলি এক্সপ্রেসওয়েতে 2 টাকা পার কিলোমিটার হিসাবেই টোল ট্যাক্স কাটা হয়। এখানে একটা রিফ্রেশমেন্ট এবং টয়লেটারিজের ব্যবস্থাপনা আছে, এটা আসার কিছুক্ষণের মধ্যেই পাবেন আপনারা। এই যে দেখুন বাঁদিকে সাইনবোর্ড করে লেখা আছে স্পিড লিমিট 100, 100, এরকম সব জায়গাতেই দেওয়া আছে। 100-এর বেশি হলেই কিন্তু কেস খাবেন। অনলাইনে চালান জেনারেট হয়ে যাবে ছবি দিয়ে, চালান অ্যামাউন্ট 2000 টাকা। ফলে বুঝতেই পাচ্ছেন খুব সাবধানে কেয়ারফুলি গাড়ি চালাবেন। আর যে কোনো এক্সপ্রেসওয়েরই নিয়ম হচ্ছে গিয়ে দেখে শুনে গাড়ি চালাতে হয়। তার কারণটা হচ্ছে গিয়ে এরকম দেখতেই পাচ্ছেন প্রচুর পাখি ওড়ে। দ্বিতীয় হচ্ছে পুরো ফাঁকা রাস্তা, হু হু করে দৌড়চ্ছে রাস্তা, ফলে মনে হবে এই রাস্তায় 160, 70, 80, 200 গাড়ি ছোটাই, কিন্তু তাতে আলটিমেট জীবনটা খেরোর খাতায় চলে যাবে। তার জন্য দেখে শুনে গাড়ি চালাবেন, স্পিড লিমিটে গাড়ি চালাবেন। সবসময় 100-তে না চালাতে পারলেও ক্যামেরা দেখে 110 বা 120-তে চালান, তাতে অসুবিধা নেই, কিন্তু ক্যামেরা দেখে চালাবেন অবশ্যই। কিভাবে ক্যামেরা বুঝবেন দেখাচ্ছি আপনাদের। এটা তো বললাম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে 336 ওয়ে লেন, এবং মাঝখানে লাইট ব্যারিয়ার হিসাবে দেখতেই পাচ্ছেন গাছ লাগানো আছে। এই যে ক্যামেরা দেখতে পাচ্ছেন, ক্যামেরার পুরো লেন করা আছে, পুরো এ প্রান্ত থেকে ও প্রান্ত এই যে সামনেই। এবং ওই বোর্ডগুলো, ছোটো ছোটো বোর্ডগুলো দেখছেন, ওখানে ডিসপ্লে হচ্ছে। আপনি যেই স্পিডে চালাচ্ছেন সেই স্পিডটা ওখানে ডিসপ্লে হচ্ছে। 100-এর বেশি যদি উঠে যান, টুক করে 2,000 টাকার ফাইনের অ্যালার্ট মোবাইলে চলে আসবে এবং আপনাকে সেটা পে করতে হবে অনলাইনে। তাই স্পিড লিমিট 100 সেটা দেখে অবশ্যই চালাবেন এবং রাস্তায় চোখ রেখে চালাবেন, চোখ যেন লেগে না আসে। এক্সপ্রেসওয়ের এটাই সবথেকে বড় চ্যালেঞ্জ। গান শুনুন, গল্প শুনুন, বন্ধুবান্ধবের সাথে গল্প করুন রাস্তায় চোখ রেখে। এটাই আমাদের সাজেশন, এটাই আমাদের রিকোয়েস্ট সবাইকে। এই রাস্তার প্রথম কাট আজমগড়, এখান থেকে আজমগড় নেমে যাচ্ছে সেই র্যাম্প এই যে বাঁ দিকে। ভারত তথা সমগ্র বিশ্বের সবচেয়ে উচ্চমানের রাস্তা হচ্ছে এই এক্সপ্রেসওয়েগুলো। কিছু এক্সপ্রেসওয়ে আছে অ্যাসফল্ট দিয়ে তৈরি, কিছু আবার কংক্রিট দিয়ে তৈরি, এবং কিছু অ্যাসফল্ট ও কংক্রিট দুটো মিলিয়েই তৈরি হয়। সেরকমই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে বেশিরভাগটাই অ্যাসফল্ট এবং কিছুটা কংক্রিট দিয়ে তৈরি। মজার বিষয় হলো এই সমগ্র এক্সপ্রেসওয়ে নির্মাণে স্টিল, অ্যাসফল্ট, কংক্রিট ছাড়াও প্লাস্টিক এবং বেশ কিছু রিসাইকেলড এগ্রিগেটস ব্যবহার করা হয়েছে। এই যে সামনে দেখছেন এটা হচ্ছে স্পিড সেন্সিং ক্যামেরা। এই দেখছেন এই মাথা থেকে ও মাথা পুরো ব্যারিকেড করে উপর থেকে পুরো বর্ডার করে তৈরি করা। এটা হচ্ছে স্পিড সেন্সিং ক্যামেরা। এই ক্যামেরায় আপনাকে দেখছেন লেখা আছে 78, এই যে দেখুন আমার 82 স্পিড। এখানেই যদি 100-র বেশি হয় তাহলে কিন্তু কেসটি 2000 টাকা মাত্র। এই যে বাঁ দিকে একটা রেস্ট এরিয়া খুলেছে এবং একটা পেট্রোল পাম্প আছে, এটা জিওর পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি। এই যে দেখুন টরেন্ট সিএনজি জিও, হ্যাঁ রানিং, পেট্রোল পাম্পটা রানিং। জিওরও আছে, টরেন্টেরও আছে, দুটো পেট্রোল পাম্প পর পর পাশাপাশি। এটা দ্বিতীয় এবং তৃতীয় পেট্রোল পাম্প। শুরুতে একটা পেট্রোল পাম্প ছিল, ওটা খুব সম্ভবত ইন্ডিয়ান অয়েলের ছিল। রাস্তা যথারীতি চলছে দুর্বার গতিতে। এই দেখুন এটা হচ্ছে আরেকটা স্পিড সেন্সিং ক্যামেরা। এটা এই রাস্তায় যাওয়ার পথে 3 নম্বর। আমার স্পিড দেখাচ্ছে 79, এক্স্যাক্ট স্পিড দেখায়। আজমগড়ের পরে আর একটা এক্সিট হচ্ছে গিয়ে গোরখপুর। এই জায়গার ভিউটা দেখুন, খুব সুন্দর ভিউ। রাস্তাগুলো কিন্তু খাসা রাস্তা, তাই না? চাই মানে এই রাস্তায় ধীরে সুস্থে দেখে শুনে গাড়ি চালান। 100, 110, 115 ঠিক আছে, অসুবিধা নেই। ক্যামেরা দেখে 100-র উপরে তুলবেন, তবে চেষ্টা করবেন স্পিড লিমিট মেনটেন করার। এবার আসি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ড্রাইভিংয়ের কিছু রুলসে। প্রথম, এই সম্পূর্ণ এক্সপ্রেসওয়েতে এলএমবির স্পিড লিমিট 100 কিলোমিটার পার আওয়ার, বাস ও ট্রাকের স্পিড লিমিট 80 কিলোমিটার পার আওয়ার এবং হাই এন্ড মোটরসাইকেলের স্পিড লিমিট 80 কিলোমিটার পার আওয়ার। এখানে 100, 150 বা 200 সিসির বাইক রাইড অ্যালাউড নয়, টোল গেটেই আটকে দেবে। মিনিমাম 350 সিসি অ্যান্ড অ্যাবাভ বাইকস আর অ্যালাউড। তাই কেউ যদি 350 সিসির কম রেঞ্জের বাইক নিয়ে ট্রাভেল করেন তাহলে কলকাতা থেকে লখনৌ যেতে ভুল করেও পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবেন না। NH-19 ধরে কলকাতা থেকে সোজা বারাণসী প্রয়াগরাজ হয়ে লখনৌ পৌঁছান। দ্বিতীয়, এই এক্সপ্রেসওয়েটি 3+3 6 ওয়ে লেনের এক্সপ্রেসওয়ে, তাই মিডিল লেনটি হচ্ছে এলএমভির স্পিড মেনটেন্যান্স লেন, মানে এই লেনে 100 কিলোমিটার পার আওয়ারে গাড়ি চালাতে হয়। ডান দিকের লেনটি হচ্ছে ওভারটেকিং লেন,
কোনো গাড়িকে ওভারটেক করতে গেলে গতি বাড়িয়ে ডান দিকের লেনে ঢুকে ওভারটেক করতে হয়, এবং বাঁ দিকের লেনটি হচ্ছে ট্রান্সপোর্ট ভেহিকেল মানে লরি এবং বাসের জন্য ডেডিকেটেড। কিন্তু এটা তো ভারতবর্ষ, বিশেষ কেউই এই রুলকে পাত্তাও দেন না। সকলে অধম হইলে আমি উত্তম হইব না কেন? তাই আমরা সর্বদাই এই রুলসগুলো ফলো করেই সর্বত্র গাড়ি চালাই, এবং আপনাদের জন্য সেই সাজেশনই রইল। তৃতীয়, এই এক্সপ্রেসওয়েতে হেড অন ডিস্টেন্স 70 মিটার মিনিমাম। তার মানে সামনের গাড়ির সাথে আপনাদের গাড়ির মধ্যেকার দূরত্ব যেন 70 মিটারের কম না হয়, এটাও অবশ্যই মেনটেন করবেন। এবং সর্বোপরি জেনারেল গাইডলাইন, অযাচিত গাড়ি জোরে চালাবেন না, বিনা কারণে ওভারটেক করবেন না, এবং মম সেজ নো রেস কথাটা অবশ্যই মনে রাখবেন। এবং সর্বোপরি সিট বেল্ট পরে গাড়ি চালান। প্রত্যেক আরোহী যেন সিট বেল্ট পরেন, মানে হ্যাঁ, পিছনে বসা লোকজনও যেন সিট বেল্ট পরে। যেমন ধরুন চৈতালি পিছনে বসে ঘুমাচ্ছে, ও কিন্তু সিট বেল্ট পরেই ঘুমাচ্ছে। ফলে কি হবে, যদি কোনো কারণবশত আমাকে এমার্জেন্সি ব্রেক করতে হয়, তখন ও সামনের দিকে দুম করে এসে পড়বে না, ফলে ওর মুখটা সিটে এসে ধাক্কা খাবে না, ফলে অ্যাক্সিডেন্টও হবে না। এই জন্য প্লিজ সিট বেল্ট পরে গাড়ি চালান প্রত্যেকে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে জরুরি অবতরণের জন্য একটি সমন্বিত এয়ার স্ট্রিপ বা রানওয়ে রয়েছে। এই রানওয়েটি 3.2 কিলোমিটার দীর্ঘ এবং 34 মিটার চওড়া, যা যুদ্ধ বিমানের মতো বিমানের জন্য ডিজাইন করা হয়েছে। এয়ার স্ট্রিপটি সুলতানপুর জেলার কুড়েভারের কাছে অবস্থিত। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা সেই এয়ার স্ট্রিপের উপর দিয়েই যাচ্ছি। এর মাঝখানে যে ব্যারিয়ারটা বা ডিভাইডারটা দেখছেন সেটা কিন্তু টেম্পোরারি, ফলে যদি কখনো বিমানের জরুরি অবতরণ করতে হয় তখন ক্রেন লাগিয়ে এই ডিভাইডারগুলোকে সরিয়ে দেওয়া যাবে, ফলে এই সম্পূর্ণ জায়গাটা ওপেন হয়ে যাবে এবং বিমান অবতরণ করতে পারবে। এই 3.2 কিলোমিটার স্ট্রেচটা সম্পূর্ণ কংক্রিটের তৈরি। এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে যাওয়ার সাইডে 4টে এবং ফেরার সাইডে 4টে পেট্রোল পাম্প এবং রেস্ট এরিয়া পাবেন আপনারা। এছাড়াও সব মিলিয়ে 7টা স্পিড সেন্সিং ক্যামেরা আছে। প্রত্যেকটা ক্যামেরা কত কিলোমিটারে আছে সেই ডিটেলসও নিচের স্ক্রিনে দেওয়া রইল। এখন অবধি আমরা আসলাম প্রায় 283 কিলোমিটার। এই যে বাঁদিকের কাঠটা নেমে গেল, সেই কাঠটা অযোধ্যা চলে যাচ্ছে। চৈতালি পিছনে প্রবলভাবে ল্যাদ দিচ্ছে, একদম পা ছড়িয়ে ঘুমোচ্ছে। এখন আবার জেগে উঠেছে, উঠে অযোধ্যার নাম শুনে জেগে উঠেছে ধর্মাল করে। কী হলো কী হলো কী হলো? আমাদের অযোধ্যা সিরিজ দেখা আছে, অযোধ্যা আগ্রা সিরিজ না দেখা থাকলে দেখবেন। রাম মন্দির ওপেন হওয়ার কিছুদিন পরেই আমরা গেছিলাম, আশা করি ভালো লাগবে। আমরা এখনো অবধি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে চলে আসলাম 315 কিলোমিটার। অনেকক্ষণ তো হলো, তার উপর খিদেও পেয়েছে হালকা। গতকাল রাত 10টায় ডিনার করেছিলাম, তারপর আর সেইভাবে কিছু খাওয়া হয়নি। তাই বাঁদিকের লাস্ট রেস্টিং প্লেসে দাঁড়িয়ে পড়লাম এবং ফ্রেশ হয়ে নিলাম। আর ব্রেকফাস্টে নিয়ে নিলাম ভেজ স্যান্ডউইচ এবং গরমাগরম 1 কাপ চা। ভেজ স্যান্ডউইচটার দাম 50 টাকা এবং চায়ের দাম 20 টাকা। এখানে প্যাটিস, সিঙ্গারা, খাস্তা কচুরি সবই পাওয়া যায়, দাম ওই 40-50 টাকার মধ্যে। এইভাবেই ব্রেকফাস্ট করে নিলাম, করে নিয়ে এই 10টা 10 মতো বাজে এখন যাই লখনৌতে হোটেল ঠিক করা নেই, এবার লখনৌতে হোটেলটা ঠিক করতে হবে। চলুন দেখি কোন হোটেলটা পাওয়া যায়। এই হচ্ছে পূর্বাঞ্চলের ফাইনাল টোল গেট। এখান থেকেই ফাস্ট্যাগ রিড করে নেবে এরা, এবং টোলটা এখান থেকেই কাটা হয়ে যাবে। টোটাল রাস্তার কত টোল লাগলো ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এখানেই শেষ হলো লখনৌতে। সামনের রাস্তাটা যেটা দেখলেন সেটা সামনে গিয়েই এন্ড হয়ে গেল, আর আমরা বাঁদিকে লখনৌ শহরের বুকে নেমে গেলাম। ঢুকে পড়লাম লখনৌ শহরে। এখন সময় 10টা 28। আমরা আসলাম 1003 কিলোমিটার। এখান থেকে নামার পরেই চৈতালি অলরেডি মোবাইলে দেখতে শুরু করেছিল কোন হোটেলে থাকা যায়। গুগল ম্যাপ আমাদের সন্ধান দিল লখনৌ শহরের একদম মাঝে এই লাতুস রোডে হোটেল বিনায়ক লাইফস্টাইলের। আর এই হচ্ছে আমাদের হোটেলের উল্টো দিকেই এইখানে আমাদের এই গাড়ি পার্কিং করা আছে। এটা হোটেলেরই পার্কিং, ফলে অসুবিধার কিছুই নেই। এই হচ্ছে আমাদের হোটেল রুম, ছোট রুম। আসলে এখন আর এত এনার্জি নেই যে আমি এখন হোটেল খুঁজবো 10টা। এখানে একটা ডবল বেড, সিঙ্গেল 2টো বেড আছে, একটা বেড সাইড টেবিল, ইন্টারকম, একটা এসি, এইদিকে একটা কাবার্ড আছে, এখানে একটা টেবিল আছে, এখানে টিভি আছে। এইগুলো আমাদের প্রয়োজন নেই, ফ্যান লাইট ঠিক আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, একটা বেসিন আছে, সোপ ডিসপেন্সার, টাওয়েল র্যাক, টাওয়েলও দিয়েছে, একটা ওয়েস্টার্ন কোমোড,
গিজার অটোমেটিক। এক রাতের ব্যাপার, প্লাস এখন আমরা একটু বেরোবো, খাওয়া দাওয়া করব, তার জন্য ভাবলাম এখন আর বেশি দামি হোটেল নিয়ে কী হবে। এই রুমটার ভাড়া নিল 1700 টাকা এক নাইটের জন্য। আমরা শুধু আজকের নাইট থাকবো, কালকে চলে যাব এখান থেকে জয়পুর। এখন আমরা রেডি হয়ে গেছি চান টান করে, এখন যাচ্ছি লখনৌ ট্যুরে। তবে না, সেই লখনৌ ট্যুরের সম্পূর্ণ আলাদা একটা ব্লগ থাকবে। এই সম্পূর্ণ রাজস্থান সিরিজ শেষ হয়ে যাওয়ার পরে লখনৌর ব্লগটা আমরা দেব। লখনৌ ভ্রমণ এবং লখনৌয়ের ফুড, বিশেষত বিরিয়ানি, তুন্ডে কাবাব, এইগুলো বিখ্যাত দোকান থেকে। এই পর্বটা দেখা যাবে লাস্ট ব্লগে। তবে আজকের পর্ব আমরা এখানেই শেষ করলাম। যদি ভিডিওগুলো ভালো লাগে দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমরা যখনই কোনো নতুন ভিডিও বা শর্টস আপলোড করবো এই চ্যানেলে আপনাদের কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশনটা পৌঁছে যাবে। দেখা হচ্ছে আগামী শনিবার ঠিক সন্ধ্যে 7টায়। নিয়ে আসবো লখনৌ থেকে জয়পুর রোড ট্রিপ ভিডিও।